আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ডিয়ার লার্নার্স, এইচএসসি পরীক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের পরীক্ষার আর মাত্র কয়েক মাস বাকি। সব সাবজেক্টের প্রিপারেশন কেমন নিয়েছো? বিশেষ করে আইসিটি সাবজেক্টের প্রিপারেশন তোমাদের কেমন? আশা করি ভালো। আর যাদের ভালো না তাদের জন্য হচ্ছে আমি আজ থেকে একটি নতুন জার্নি শুরু করলাম। তোমাদেরকে এই যে এই কয়েক মাসের মধ্যে পরীক্ষার আগে তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, এই চারটা অধ্যায় ধাপে ধাপে একের পর এক প্রত্যেকটা ক্লাস আমি আমার এই চ্যানেলে আপলোড করব। তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রি কোর্স, কোনো পেইড করতে হবে না। জাস্ট তোমরা ইউটিউব থেকে কোনো পে করতে হবে না, জাস্ট তোমরা ইউটিউব থেকে ক্লাসগুলো দেখবে, প্র্যাকটিস করবে। তো তার জন্য কি করতে হবে? তোমরা জাস্ট অ্যাটেন্টিভলি ক্লাসগুলো দেখবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। হ্যাঁ, আজকের ক্লাসটা হচ্ছে সংখ্যা পদ্ধতির একদম বেসিক ক্লাস। তৃতীয় অধ্যায়ের শুরুতে যে ক্লাসটা তোমাকে করতে হবে, সংখ্যা পদ্ধতির বেসিক ক্লাস, সংখ্যার ধারণা আজকে ক্লিয়ার করবো ইনশাল্লাহ। তো পুরো ক্লাসটা দেখো। যদি ক্লাসটা ভালো লাগে, তোমার একটা মন্তব্য তুমি কমেন্ট করবে এবং তুমি আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার কারণ হচ্ছে যাতে পরবর্তী ক্লাসটা আপলোড করার আগে, আপলোড করার আগে তো তুমি পাবে না, আপলোড করার পরই তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। ওকে, শুরু করছি আজকের ক্লাস। দেখো, সংখ্যা পদ্ধতি। হ্যাঁ, সংখ্যা পদ্ধতি কাকে বলে? তো প্রথমেই হচ্ছে সংখ্যা পদ্ধতি কাকে বলে আমরা সংজ্ঞাটা শিখে নেই। সংখ্যা পদ্ধতি হচ্ছে কোনো সাংকেতিক চিহ্ন ব্যবহার করে গণনার কাজ, লেখা বা সংখ্যা প্রকাশ করার যে মাধ্যমটা, ওটাই হচ্ছে সংখ্যা পদ্ধতি। কি বললাম? কোনো সাংকেতিক চিহ্ন ব্যবহার করে সংখ্যা গণনা করা, লেখা, প্রকাশ করার যে মাধ্যম, ওটাই হচ্ছে সংখ্যা পদ্ধতি। নোট করে রাখো, কোনো সাংকেতিক চিহ্ন ব্যবহার করে কোনো সংখ্যা লেখা, প্রকাশ করা, গণনার যে মাধ্যম, তাকে বলা হয় সংখ্যা পদ্ধতি। আশা করি সংজ্ঞাটা তুমি লিখে নিয়েছো। পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা আসতে পারে। আর অধ্যায়ের নামের যে বিষয়টা সংখ্যা পদ্ধতি, এটা কিন্তু অধ্যায়ের নাম। যেহেতু অধ্যায়ের নাম, এই একটা কমন প্রশ্ন আসতেই পারে, সংখ্যা পদ্ধতি কাকে বলে? লেখো। ক্লিয়ার? আচ্ছা, সংখ্যা পদ্ধতি দুই প্রকার। কয় প্রকার? সংখ্যা পদ্ধতি দুই প্রকার। কি কি? এক নাম্বার হচ্ছে পজিশনাল, আর দুই নাম্বার হচ্ছে নন পজিশনাল। পজিশনাল এবং নন পজিশনাল। তাহলে সংখ্যা পদ্ধতি কাকে বলে সংজ্ঞা শিখেছো। সংখ্যা পদ্ধতির প্রকারভেদ দুইটা। হ্যাঁ, তো একটা হচ্ছে পজিশনাল আর একটা হচ্ছে নন পজিশনাল। এখন প্রথমে আসো, পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? এক কথায় উত্তর দেই, পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যার স্থানীয় মান আছে সেই হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর যার স্থানীয় মান নেই, স্থানীয় মান ছাড়া, সে হচ্ছে নন পজিশনাল। ক্লিয়ার? যদি এক কথায় উত্তর দিতে হয়, তুমি বলবে যে যার স্থানীয় মান আছে তাকে আমরা বলবো পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর যার স্থানীয় মান নেই সে হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। ক্লিয়ার? আচ্ছা, এখন এই যে পজিশনাল সংখ্যা পদ্ধতি, এটা হচ্ছে চার প্রকার। আমরা এটা পরে আসি, যেহেতু আমাদের নন পজিশনাল নিয়ে কোনো কাজ নেই। হ্যাঁ, জাস্ট এটার একটু আলোচনা আমি করে দিই যাতে পরীক্ষায় আসলে আনসার লিখতে পারো। আমাদের সমস্ত কাজ হচ্ছে এই পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে। আচ্ছা, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি মূলত কি, কাকে বলে, এটা কাদের জন্য? এটা কি আমাদের জন্য আমরা বর্তমান ব্যবহার করি? না, আমরা বর্তমান ব্যবহার করি পজিশনাল সংখ্যা, যার আমরা যে কোনো সংখ্যা ব্যবহার করলে প্রত্যেকটা স্থানীয় মান আছে। যেগুলাই স্থানীয় মান নেই সেগুলাই হচ্ছে নন পজিশনাল সংখ্যা। ওইগুলা কেমন? যেমন ধরো এই যে মিশরীয়, মিশরীয়, দেন বলতে পারো হচ্ছে রোমান, দেন বলতে পারো সুমেরীয়, এই যে সভ্যতাগুলা ছিল, এই সভ্যতাগুলায় তারা গণনা কাজ করার জন্য যে সাংকেতিক চিহ্নগুলো ব্যবহার করত, ওইগুলা কিন্তু আমরা এখন বর্তমান ব্যবহার করি না। ওটা নির্দিষ্ট একটা জনগোষ্ঠীর জন্যই ছিল, ওটা তাদের জন্যই ছিল। অন্য কোনো সভ্যতার মানুষজন তাদের ভাষা গণনা করার যে সাংকেতিক চিহ্নগুলা, ওগুলা বুঝতে পারবে না। যেমন আমরা ধরো এই যে 5, এটা 5, এটা
হ্যাঁ, আহ, দুইটা কিন্তু দুইটাই সাংকেতিক চিহ্ন, কি সংখ্যা প্রকাশ করার জন্য। এখন তাদের ওইরকম সাংকেতিক চিহ্ন ছিল, কিরকম ছিল আমরা সবাই জানি যে এই যে রোমান সংখ্যাগুলো লেখা হয় যেভাবে আই এর মতো, তাই না? তো এই যে রোমান সংখ্যাগুলা, এগুলোর কোনো স্থানীয় মান নেই, এটা তাদের জন্য নির্দিষ্ট ছিল, এটা তারাই ব্যবহার করত, অন্য কেউ ব্যবহার করতো না। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তো আমি আরো একটু উদাহরণ দেই, যে ধরো যে আমি আরো একটু উদাহরণ দিই, কোনো একটা সময় কোনো একটা সভ্যতায় এরকম ছিল যেখানে মানুষ শিকার করত, হ্যাঁ, পশু শিকার করত। কি শিকার করত? পশু শিকার করত। তো তারা ধরো যে দুইজন ব্যক্তি শিকারে গিয়েছে, দুইজন ব্যক্তি শিকার করতে গিয়েছে। আচ্ছা, আমি এটা একটু ইরেজ করে নিচ্ছি। ধরো যে দুইজন ব্যক্তি শিকার করতে গিয়েছে, শিকার করতে গিয়ে একজন ব্যক্তি 5টা হরিণ শিকার করছে, আরেকজন ব্যক্তি 10টা হরিণ শিকার করছে। এখন তাদের আবার রাজার কাছে এটার একটা লিপিবদ্ধ ভাবে বলতে হবে যে আমি 5টা শিকার করছি, সে 10টা শিকার করছে। হ্যাঁ, কিন্তু আদিবাসী অনেক আগের কথা, ধরো 1400-1500 বছর, 14,000 বছর আগের কথা, ঠিক আছে? তো এই যে আগের মানুষজন, তো তারা ওই যে দুইজন ব্যক্তি যে শিকার করতে গেছে, একজন ব্যক্তি 5টা শিকার করছে হরিণ, আরেকজন ব্যক্তি 10টা। এখন এটা কিভাবে লিখবে তারা? ধরো তাদের 5টা হচ্ছে এরকম, একটা লাভ এখানে 1 2 3 4 5, আর 10টা হচ্ছে এরকম 1 2 3 4 5 6 7 8 9 10। এটা কিন্তু যদিও 5 10 না, আমি এটা তোমাদেরকে বোঝানোর জন্য একটা কাল্পনিক গল্প বলতেছি। হ্যাঁ, তো ওই দুইজন ব্যক্তির যে জামানায় বসবাস করত, যে যুগে বসবাস করত, ওই যুগে এই যে 5 আর 10 ধরা হইতো এটাকে, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 10। এখন এই যে 5 আর 10, এই দুটার কোন স্থানীয় মান আছে? এই দুটা, এই যে এই 5 আর এই 10-এর, এটা কি তুমি আমি বুঝবো? দেখো অন্য কোনো সভ্যতা মানুষজন বুঝবে না, নির্দিষ্ট ওই যুগের মানুষরাই, যারা এটা তৈরি করেছিল তারাই বুঝতে পারবে। আশা করি ক্লিয়ার। যদি তোমাকে প্রশ্ন করা হয় যে রোমান কেন নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, তুমি কি আনসার দেবে? তুমি এক কথায় আনসার দিয়ে দেবে, সুন্দর করে গুছিয়ে বলবে যে রোমান হচ্ছে এমন একটা সংখ্যা পদ্ধতি যেটা ওই নির্দিষ্ট তাদের জন্য তৈরি, এবং এটা অন্য কোনো সভ্যতা মানুষজন বুঝতে পারবে না, এবং যার কোনো স্থানীয় মান নেই। এই জন্য রোমান হচ্ছে কি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আশা করি আমি বোঝাইতে পারছি যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। তো সর্বোপরি কথা হচ্ছে যার স্থানীয় মান নেই সেই হচ্ছে নন পজিশনাল। আচ্ছা, এটা নিয়ে আমাদের আর কোনো কাজ নেই, এটার কাজ আপাতত আমাদের এই পর্যন্তই শেষ। হ্যাঁ, আমরা এখন আলোচনা করব হচ্ছে এই যেটাকে নিয়ে পজিশনাল। এইটাই হচ্ছে আমরা বর্তমান ব্যবহার করি, বর্তমান সময়ে আমাদেরকে এই পজিশনাল সংখ্যা পদ্ধতি ইউজ করতে হয়, আমাদের সংখ্যা পদ্ধতি। হ্যাঁ, তো এই পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার 4 প্রকার। কি কি? 1 নম্বরে আসো, ডেসিমাল। 2 নম্বরে আসো, বাইনারি। 3 নাম্বার অক্টাল। 4 নাম্বার হেক্সাডেসিমাল। আচ্ছা, সরি, দেখো তাহলে এই যে পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার? 4 প্রকার। কি কি? ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। মনে রাখতে হবে পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার: ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। আচ্ছা, এখন আসো এই যে এই 4টা সংখ্যা পদ্ধতির প্রকারভেদ আমরা লিখলাম, এই প্রত্যেকটার ভিত্তি আছে, এই প্রত্যেকটারই ভিত্তি আছে। এখন তো ঘাবড়ে গেলাম না যে স্যার ভিত্তি কাকে বলে, ভিত্তি আবার কি, এগুলো আবার কি দিচ্ছেন আপনি, তাই না? আচ্ছা, ভিত্তি কাকে বলে? ভিত্তি হচ্ছে প্রত্যেকটা সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত কি মৌলিক অঙ্কগুলোই হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি। কি বললাম?
প্রত্যেকটা সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক অঙ্কগুলো হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি। বোঝা নাই? আচ্ছা, বুঝতে হবে না, আমি আবার বোঝাচ্ছি। তুমি শুধু এই যে সংখ্যাটা বললাম এটা মাথায় রাখো, পরীক্ষা লিখতে হবে। প্রত্যেকটা, কি বললাম, প্রত্যেকটা সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক অঙ্কগুলো হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি। এবার আসো বুঝিয়ে দিচ্ছি। ডিসিমাল, ডিসিমালের ভিত্তি কত? 10। 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এর মৌলিক অঙ্কগুলো কি কি দেখো, এই যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে এই ডেসিমাল সংখ্যা পদ্ধতির মৌলিক অঙ্ক। এটা 0 থেকে 9 পর্যন্ত 10টা হয়, এই জন্য এটা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলা হয়। এই যে মৌলিক অঙ্কগুলো, এই মৌলিক অঙ্কগুলোর কাজ কি? একটা কোশ্চেন থাকে যায়। মৌলিক অঙ্কগুলোর কাজ হচ্ছে, তুমি দেখো ডেসিমাল কিন্তু আমাদের সংখ্যা পদ্ধতি যেটা আমরা ব্যবহার করি, ওই 1 2 3 4 500 1000 10000 যাই লেখো না কেন আমরা ডেসিমালে লিখি। তাহলে এই যে ডেসিমালটা, এই মৌলিক অঙ্কগুলোর কাজ কি? গভীর প্রশ্ন, তাই না? দেখো, এই মৌলিক অঙ্কগুলো হচ্ছে, তুমি এই ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে যত সংখ্যা লেখো না কেন, সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা, সব থেকে বৃহৎ সংখ্যা, যত হাজার কোটি সংখ্যায় তুমি লেখো, প্রত্যেকটা সংখ্যার মধ্যে তুমি দেখবা এই 0 থেকে 9, 0 থেকে 9 এর বাইরে আর কোনো সংখ্যা অঙ্ক নেই। প্রমাণ হচ্ছে? সরি, বিশ্বাস হচ্ছে না? লুক এট দ্য বোর্ড। দেখো, আমি লিখলাম, ধরো এই একটা সংখ্যা আমি লিখছি, হ্যাঁ, এই একটা সংখ্যা আমি লিখলাম, নিচে ধরো যে আরো একটা সংখ্যা লিখলাম, কত বড় একটা সংখ্যা লিখছি, দেখছো? এই যে দুইটা সংখ্যা আমি লিখছি, এই দুইটা সংখ্যার মধ্যে কি এই যে 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 এর বাইরে কোনো অঙ্ক আছে? তুমি দেখো তো। 1, এই যে 1, এই যে 0, এই যে 0, 5, এই যে 5, 7, 7, 8, 8, মানে এখানে যা কিছু আছে সবগুলাই কিন্তু এই 9টা অঙ্কের মধ্যেই আছে। কি বুঝতে পারলাম তাহলে? মৌলিক অঙ্কগুলো তাকেই বলা হয় যা দিয়ে ওই সংখ্যা পদ্ধতির প্রত্যেকটা সংখ্যা তৈরি হয়। হ্যাঁ, এই যে 0 থেকে 9 এই মৌলিক অঙ্কগুলো ছাড়া ডেসিমালে আর কোনো সংখ্যা তৈরি হবে না। আশা করি ক্লিয়ার। আচ্ছা, তারপরে আসো বাইনারি। বাইনারিতে এটার ভিত্তি হচ্ছে 2, এটা 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তাহলে এটার মৌলিক অঙ্ক হচ্ছে 0 1 0 1, এটা হচ্ছে এটার মৌলিক অঙ্ক। ওই যে আগেই বললাম যে মৌলিক অঙ্কের বাহিরে কোনো সংখ্যা তৈরি হবে না। হ্যাঁ, তাহলে বাইনারিতে যত সংখ্যা তৈরি হোক, যত বড় সংখ্যা তৈরি হোক আর যত ছোট সংখ্যা তৈরি হোক না কেন, অনলি 0 এবং 1, 0 এবং 1 এই দুইটা মৌলিক অঙ্ক দিয়ে তৈরি হবে। হ্যাঁ, এখন কবা স্যার তাহলে বাইনারিতে 2 হবে না, 3 হবে না, 2 3 0 1 দিয়ে কেমনে হবে? হ্যাঁ, গভীর প্রশ্ন। এটা আমরা যখন বাইনারি যোগবিয়োগ করব, যখন বাইনারি স্পেসিফিক ক্লাস করব, তখন খুব ভালো করে বুঝতে পারবো, সামনে পাবা ইনশাল্লাহ। তবু একটু বলে রাখি, বাইনারিতে 2টাও হয় ওই 0 এবং 1 দিয়েই, 3টাও হয় মানে ওই 0 এবং 1 এর মধ্যেই। হ্যাঁ, মানে বাইনারি ভাষায় 0 এবং 1 ছাড়া কোনো সংখ্যা নাই। তবে বাইনারি ভাষায় 1 2 3 4 5 6 7 8 সবই আছে, কিন্তু ওই 0 1 দিই। হ্যাঁ, আচ্ছা, আমরা এটা যখন স্পেসিফিক বিস্তারিত ক্লাস করব তখন ভালো বুঝতে পারবো। তারপর আসো অক্টাল। অক্টাল হচ্ছে 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এখানকার মৌলিক অঙ্কগুলো হচ্ছে 0 1 2 3 4 5 6 7, এই 7 পর্যন্ত। হ্যাঁ, 0 থেকে 7 পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত। অক্টালে কিন্তু 8 9 নেই, 8 9 প্রয়োজন নেই। 8 9 আছে, অক্টালের ভাষায় আছে, কিন্তু আমাদের ভাষায় 8 নেই। হ্যাঁ, আমাদের ভাষায় এই পর্যন্তই, যে আমরা যে ভাষাগুলো চিনি আর কি, 0 থেকে 7। তো অক্টালের মধ্যে যত সংখ্যা তৈরি হবে অনলি 0 থেকে 7। এই যে মৌলিক অঙ্কগুলা 0 1 সরি 0 1 2 3 4 5 6 7 এইগুলা দিয়ে তৈরি হবে। এর বাইরে আর কিছু এর বাইরে আর কিছু আসবে না, যেমন 8 9 আসবে না। আচ্ছা, তারপরে আসো হেক্সাডেসিমাল। এটা 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। হ্যাঁ, এই 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতির মধ্যে দেখো কি কি আছে। 0 1 2 3 4 5 6 7 8 9, 0 থেকে 9 পর্যন্ত। এবং
এ বি সি ডি ই এফ, এ বি সি ডি ই এফ। হ্যাঁ, এখানে ওই যে আগেই বলছি সাংকেতিক চিহ্ন, এখন শুধুই যে অঙ্কই ব্যবহার হবে তা কিন্তু না। এই হেক্সাতে 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক এবং তারপরে কিছু লেটার দিয়ে দিছে, এ থেকে নিয়ে এফ পর্যন্ত লেটার দিয়ে দিছে। হ্যাঁ, হেক্সাতে 9 এর পরে 10 ধরা হয় হচ্ছে যে এ কে, 11 ধরা হয় এই বি কে, 12 হচ্ছে সি, 13 হচ্ছে ডি, ই হচ্ছে 14 আর এফ হচ্ছে 15। বুঝতে পারছো? তাহলে হেক্সাতে 0 থেকে 9 এবং এ থেকে এফ পর্যন্ত এই যে মৌলিক অঙ্কগুলো বা মৌলিক চিহ্নগুলো আছে, এগুলো দিয়ে কিন্তু হেক্সার সকল সংখ্যা তৈরি হবে। হ্যাঁ, হেক্সায় কিন্তু এই যে এ থেকে এফ পর্যন্ত, ধরো আমি লিখলাম যে এ এফ, হেক্সায় কিন্তু এটা একটা সংখ্যা। হ্যাঁ, হেক্সায় এটাও একটা সংখ্যা। ধরলাম এ এফ 9, হেক্সায় কিন্তু এটাও একটা সংখ্যা। বুঝতে পারছো? তাহলে এগুলো আমরা যখন স্পেসিফিকলি বিস্তারিত ক্লাস করব প্রত্যেকটাতে নিয়ে, যেমন হেক্সা, বাইনারি, অক্টাল, তখন আমরা এগুলা বিস্তারিত বুঝতে পারবো। এখন আমরা আপাতত বেসিক শিখলাম আর কি। তো আমরা এই ক্লাস থেকে কি কি শিখতে পারলাম আমি আরেকবার রিপিট করি। দেখো, প্রথম হচ্ছে সংখ্যা পদ্ধতি কাকে বলে। হ্যাঁ, সংখ্যা পদ্ধতি কাকে বলে? সংখ্যা পদ্ধতি হচ্ছে সংখ্যা প্রকাশ করার যে মাধ্যম, আমরা সাংকেতিক চিহ্নগুলো ইউজ করে যে সংখ্যা গণনা করার চেষ্টা করি বা লিখি বা গণনা করি, ওইটাই হচ্ছে সংখ্যা পদ্ধতি। ক্লিয়ার? দেন আসো, সংখ্যা পদ্ধতি কয় প্রকার? 2 প্রকার, পজিশনাল, নন পজিশনাল। আচ্ছা, মাঝখানে আরেকটা বিষয় আমার মাথায় আসলো, সেটা হচ্ছে যে এই যে পজিশনাল সংখ্যা পদ্ধতি। হ্যাঁ, পজিশনাল একটা সংখ্যাকে 2 ভাগে বিভক্ত করা যায়। কিভাবে? একটু ইরেজ করে নিচ্ছি। আচ্ছা, এখানে বোঝাচ্ছি। দেখো, একটা পজিশনাল সংখ্যাকে 2 ভাগে বিভক্ত করা যায়। 2 ভাগে কিসে বিভক্ত করে? হ্যাঁ, 2 ভাগে বিভক্ত করে হচ্ছে, ধরো আমি লিখলাম 350, এই যে 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। হ্যাঁ, আমরা ওই মাঝখানের এইটাকে আমরা কি বলি? এই যেটাকে আমরা বলি পয়েন্ট। কি বলি? পয়েন্ট বা দশমিক। হ্যাঁ, দশমিকটা কিন্তু আমাদের একটা সংখ্যা পদ্ধতির নামই আছে এখানে, ডেসিমাল অর্থে হচ্ছে দশমিক। তাহলে আমরা এই পয়েন্টকে দশমিক বলবো না, কি বলবো? কি বলবো? এইটাকে আমরা বলবো রেডিক্স পয়েন্ট। কি বলবো? রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্ট। হ্যাঁ, রেডিক্স পয়েন্টের পরীক্ষা আসতে পারে। রেডিক্স পয়েন্ট কাকে বলে? বা পরীক্ষা আসতে পারে যে একটা পজিশনাল সংখ্যাকে 2 ভাগে বিভক্ত করার জন্য মাঝখানে কে বসে, কে ব্যবহৃত হয়, তখন বলতে হবে রেডিক্স পয়েন্ট দিয়া এই দুটাকে ভাগ করা হয়, বিভক্ত করা হয়। আশা করি বুঝতে পারছো। তাহলে এখন রেডিক্স পয়েন্ট দিয়ে তুমি ভাগ করলা, এই দুটোর আবার নাম আছে, 2 অংশের 2 নাম। এই অংশকে বলা হয় এম এস ডি, এই অংশকে বলা হয় এল এস ডি। হ্যাঁ, মানে 2 অংশের 2 নাম। রেডিক্স পয়েন্টের এই যে বাম পাশের অংশ, এটাকে বলা হয় এমএসবি, আর এই ডান পাশের অংশকে বলা হয় এলএসডি। এমএসডির পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, আর এলএসডির পূর্ণরূপ হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। পরীক্ষা কিন্তু আসে, এটা কিন্তু একটা কমন কোশ্চেন। মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। এখন ভাইয়া পরীক্ষা কিন্তু অনেকেই ঘাবড়ে যাও যে এমএসবির পূর্ণরূপ কি, এমএসবি বা এলএসবির পূর্ণরূপ কি? দেখো, এমএসবি হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, এলএসবি হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট, একই কথা। ওইটা হচ্ছে বি, এটা হচ্ছে ডি। বিট আর ডিজিট আমরা একটাকেই বলি। হ্যাঁ, এই জন্য যদি দেখে এমএসবি বা এমএসডি, দুটো কিন্তু একই বিষয়, জাস্ট ওটা বিট হবে, এটা ডিজিট হবে, এতটুকু পার্থক্য। আচ্ছা, তাহলে এই অংশকে বাংলায় কি বলে? হ্যাঁ, বাংলায় এই এমএসডি কি বলা হয়? পূর্ণাংশ। আর এই পাশের গুলাকে বলা হয় ভগ্নাংশ। আশা করি ক্লিয়ার। পূর্ণাংশ, ভগ্নাংশ। ভগ্নাংশ হচ্ছে এই ডান পাশেরটা, আর বাম পাশেরটা হচ্ছে কি? পূর্ণাংশ। তাহলে রেডিক্স পয়েন্ট কাকে বলে সেটা আমরা জানলাম। রেডিক্স পয়েন্ট দিয়ে যে 2 ভাগের সংখ্যাটাকে ভাগ করা হয়, এই 2 ভাগকে কি বলে সেটা আমরা জানলাম। তো আমরা আজকে মোটামুটি ক্লাসে কি কি জানলাম আরেকবার সামারি করি। সংখ্যা পদ্ধতি কাকে বলে? আচ্ছা, পরীক্ষা কিন্তু আসতে পারে যে এই যে পজিশন সংখ্যা পদ্ধতি কয় প্রকার, লেখবা 4 প্রকার, কি কি এটা? আচ্ছা, ডেসিমাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? পরীক্ষা আসতে পারে না, ডেসিমাল সংখ্যা পদ্ধতি কাকে বলে?
হ্যাঁ, তুমি লিখবা যে ডিসিমাল সংখ্যা পদ্ধতি 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকেই ডিসিমাল সংখ্যা পদ্ধতি বলে। 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকেই ডিসিমাল সংখ্যা পদ্ধতি বলে, যার মৌলিক অঙ্ক 10টি 0 থেকে 9। দেন পরীক্ষা আসতে পারে বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে। তুমি লিখবা 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকেই বাইনারি সংখ্যা পদ্ধতি বলা হয়, যার ভিত্তি 0 থেকে 1, 0 থেকে 1, সরি আমি মিক্স করে ফেলি। অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকেই অক্টাল সংখ্যা পদ্ধতি বলে, যার ভিত্তি 0 থেকে 7। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? এটা হচ্ছে 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি লিখবা। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে বলে, এবং এটার মৌলিক অঙ্কগুলো হচ্ছে 0 থেকে 9, A থেকে F, এই টোটাল 16টা। আশা করি ভাইয়া বুঝতে পারছো আমরা আজকে যতটুকু আলোচনা করলাম আশা করি ক্লিয়ার। সংখ্যা পদ্ধতির বেসিক ধারণা। নেক্সট ক্লাসে আমরা কি করব? সংখ্যা পদ্ধতির রূপান্তর শিখবো। হ্যাঁ, আমরা আস্তে আস্তে সামনে আগাবো, তবে আস্তে আস্তে আগালেও আমরা পরীক্ষা আগে সব শেষ করবো। আমার প্ল্যান করা শেষ ইনশাল্লাহ। কবে কোন ক্লাস নিব তো তোমাদের হচ্ছে প্লে লিস্ট চেক করতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা অধ্যায় প্লে লিস্ট চেক করে প্রত্যেকটা ক্লাস পার্ট টু পার্ট দেখবে, না হলে কিন্তু মাঝখানে একটা ক্লাস মিস করলে কিছু বুঝতে পারবে না। তো আজকের ক্লাসটা যদি তুমি বুঝে থাকো, পুরোপুরি বুঝে থাকো, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, তোমার সহপাঠী ফ্রেন্ডদেরকে শেয়ার করো আমার ক্লাসটা দেখার জন্য। আর যখন সাবস্ক্রাইব করবে আমার নতুন চ্যানেল, অবশ্যই আমি উৎসাহ পাবো, আরো বেশি বেশি ক্লাস দেবো। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।